সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের প্রধান আলোচক, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রেমিটেন্স যোদ্ধারা দেশ উন্নয়নের অগ্রদূত শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই আলোচনা সভার আয়োজক বিশিষ্ট কবি জনাব শাহজাহান আবদালী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত রেমিটেন্স যোদ্ধাবৃন্দ এবং আজকে যারা এর বাইরে যারা শুনছেন সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা শুনছিলাম। তো আগে আমাদের যে একজন সাংবাদিক সিরাজুল ইসলাম চমৎকার করে কিছু তথ্য উপাত্ত এখানে হাজির করেছেন রেমিটেন্স যোদ্ধাদের অবদান নিয়ে। তো আমার মনে হয় যে আমি যে আলোচনা করতে চেয়েছিলাম তার বড় অংশই আলোচনার মধ্যে দিয়ে চলে এসছে, সুতরাং আমি সেই বিষয়গুলোকে রিপিট করতে চাই না। রেমিটেন্স কি, রেমিটেন্স যোদ্ধা কারা, তাদের আর্থিক খাতে তাদের অবদান কি, অর্থনীতিতে এদের গুরুত্ব কি, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনেছি যে রেমিটেন্স যোদ্ধাদের বিড়ম্বনা, দুঃখ, কষ্ট এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদান। আমরা বেশ কিছু তথ্যপত্র এখানে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো আমরা জেনেছি ইতিমধ্যে যে বর্তমানে সরকারি হিসাব মতে বাংলাদেশের বাইরে রেমিটেন্স যোদ্ধার পরিমাণ যারা প্রবাসে আছেন 1,30,00,000 সরকারি হিসাবে এখন, যারা প্রতিনিয়ত বাংলাদেশের তাদের পরিবার পরিজন রাষ্ট্রের জন্য সেখান থেকে অর্থ প্রেরণ করে থাকেন। এবং সেই অর্থের পরিমাণটা আপনারা জেনেছেন যে 2025 সালে যে বৈধ পথে যে রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করা হয়েছে তার পরিমাণ হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে দিয়ে সরকারকে প্রয়োজনীয় ট্যাক্স দিয়ে, তো সেটার পরিমাণ হচ্ছে প্রায় $33 বিলিয়ন মতো, $32.82 বিলিয়ন। এটি হচ্ছে বৈধ পথে। আর হুন্ডির মাধ্যমে যে রেমিটেন্সটা আসে সেটার একটা হিসাব দিয়েছেন যে এটা $8-9-10 বিলিয়ন মতো। আমার কাছে সেটি মনে হয় এর পরিমাণ আরো অনেক বেশি। এটি যে পরিমাণে রেমিটেন্স সরকারি চ্যানেলে আসে, ব্যাংকিং চ্যানেলে, সমপরিমাণ এর চেয়ে আরো কম হবে না মনে হয় যে নানাভাবে হুন্ডির মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে এই রেমিটেন্স বাংলাদেশে আসে। তো এটা তো আমরা হিসাব করলাম যে যেটা বাংলাদেশে আসে, যারা বিদেশে অবস্থান করেন 1,30,00,000 লোক, তাদের পরিবার, তাদের জন্য কত ব্যয় হয় সেটি যদি আমরা হিসাব করি, যে পরিমাণ অর্থ আমাদের দেশে আসে তার দ্বিগুণ অর্থ সেখানে ব্যয় করে তাদেরকে অবস্থান করতে হয়। যদি তারা এই 1,30,00,000 লোক আজকে বিদেশে অবস্থান না করে বাংলাদেশে অবস্থান করতেন, তাহলে তাদের খরচ কত হতো? তো সেই হিসাবটা যদি আমরা করি যে আমরা $33 বিলিয়ন আমাদের দেশে তারা ব্যাংকিং চ্যানেলে এবং আরো এর সমপরিমাণ হুন্ডির মাধ্যমে আসলো, তো তারা যদি দেশে থাকতেন এইটা বন্ধ থাকতো, একদিকে এই রেমিটেন্স আসতো না, আবার তাদের জন্য খরচ আরো দ্বিগুণ খরচ হতো, তাহলে বাংলাদেশের অর্থ কি পরিমাণে খরচ হতো, বাংলাদেশের অর্থনীতিতে তার চাপটা কিভাবে পড়তো, সেই হিসাবটি কিন্তু আমাদের কাছে নাই। তো আমরা সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে কিভাবে মূল্যায়ন করি, এটি হচ্ছে আমার মূল কথা আজকে, যে বাংলাদেশ কি রেমিটেন্স যোদ্ধাদেরকে মূল্যায়ন করে, কিভাবে মূল্যায়ন করে। আজকে আপনারা অনেকে বলেছেন যে রেমিটেন্স যোদ্ধাদেরকে ভিআইপি মর্যাদা দিতে। আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করি। আমার কোনো রেমিটেন্স যোদ্ধা ভিআইপি মর্যাদা চায় না। তারা তাদের প্রাপ্য সম্মানটুকু চায়, মর্যাদাটুকু চায়। তারা যখন বিদেশে যায় তাদের পাসপোর্ট ভিসা নিয়ে যাতে বিড়ম্বনার শিকার হতে না হয়, তারা এই সম্মানটি, যখন বিদেশে 10 বছর 20 বছর কাজ করে এয়ারপোর্টে যখন আসে তাদের সাথে যে আচরণটি করা হয়, যে বিহেভটি করা হয়, এটি অত্যন্ত অমানবিক এবং বেদনাদায়ক, কষ্টদায়ক। দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের আর্নিং মানি দিয়ে যে জিনিসপত্রগুলো বাংলাদেশে নিয়ে আসে
সেগুলো সঠিকভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে না, এয়ারপোর্ট থেকে সেগুলো গায়েব হয়ে যায়। এরকম ঘটনা আমরা অহরহ দেখতে থাকি। মানে তাদেরকে সম্মান দিতে ব্যর্থ হয়েছে বিগত সব সরকার। আমি বলবো বিগত সব সরকার রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে। আমি এই সরকারকে অনুরোধ জানাবো যে তারা ভিআইপি মর্যাদা চায় না, তারা রাষ্ট্রীয় স্যালুট আপনার কাছে চায় না, তারা চায় যে তারা যখন এয়ারপোর্টে আসবে তাদের জন্য আলাদা একটি গেট করুক, তারা সেই গেট দিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসবে কোনো বিড়ম্বনা ছাড়া, কোনো অপমান ছাড়া। তারা সম্মানের সাথে সসম্মানের সাথে সম্মান দিয়ে বের করে নিয়ে আসবেন। তারা আপনাদের স্যালুটও চায় না, তারা আপনাদের ভিআইপি গাড়িও চায় না। তারা নিজেরা নিজেদের ব্যবস্থাপনায়, যেহেতু তারা বিদেশে গিয়েছে, সেখান থেকে টাকা অর্জন করেছে, অর্থ অর্জন করে বাংলাদেশে পাঠিয়েছে, এই অর্জনের জন্য এই সম্মানটুকু তারা আশা করতে পারে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি যে সেই সম্মান দেওয়ার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে আরো একটি বিষয় আমরা লক্ষ্য করি, যখন এদেশের আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা যখন বিদেশে যায়, যখন ইউরোপে যায়, নানাভাবে দেখা যায় যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, এরপরে পার্বত্য পথ পাড়ি দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে তারা বিদেশে যেতে বাধ্য হয়। কারণ হচ্ছে যে আধুনিক বিশ্বের যে নিয়ম কানুন, আমরা একটা কথা জানতাম আগে, যে একটা কথা গ্রামে প্রচলিত আছে, আপনারা অনেকে জানেন, যে জাল যার জলাতার, এরকম একটি শব্দ, একটি বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে, যে যিনি জালের মালিক, জলার মালিকও তিনি। আজকে দেখা যায় যে সেই জলাকে আজকে সমাজের প্রভাবশালী মহল নিজেদের করায়ত্ত করে সেখানে তাদের কাছ থেকে ওই জালালাদেরকে, জেলেদেরকে সেখানে অধিকার দেয় না। ঠিক যারা আজকে আমরা যাদের রেমিটেন্স যোদ্ধা বলি, যে কাজের প্রয়োজনে মানুষ সারা দুনিয়া যেখানে যাওয়ার অধিকার রাখে, এটি আল্লাহ প্রদত্ত অধিকার, কিন্তু সেই অধিকারকে এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা খর্ব করছে আমি মনে করি। তারপরেও এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে যখন আমাদের দেশের সন্তানেরা বিদেশে যায়, নানা প্রতিবন্ধকতা পার হয়ে, সেখানে যাওয়ার পরে আমাদের দেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে যাওয়ার পরে তাদের সাথে যে ধরনের আচরণ করা হয়, এটি অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। আমার কাছে এরকম কিছু ঘটনা এসছে যে তাদের পাসপোর্ট হারিয়ে গেছে, তারা যখন গিয়েছে, ধরেন লিবিয়া হয়ে ফ্রান্স, ইটালিতে যা পৌঁছেছে গিয়ে কোনোভাবে, সেখানে গিয়ে তারা আরেকটি নতুন পাসপোর্ট তাদের প্রয়োজন হয়ে পড়ে। সেই পাসপোর্টটি দিতে চান না আমাদের দেশের দূতাবাস, তার ব্যবস্থা করতে চান না, তাদের সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করা হয়। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যারা এ ধরনের পাসপোর্টের সমস্যায় রয়েছেন বহির্বিশ্বে, তাদের এই পাসপোর্টের ব্যবস্থা যাতে সহজ করা হয়। এদেশ থেকে যারা বাইরে যেতে চান, তাদের পাসপোর্ট করার জন্য বিড়ম্বনা শিকার হন, ভিসা করার জন্য বিড়ম্বনা শিকার হন, তাদেরকে যদি সরকারি সহায়তা দেওয়া হয়, সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, যে আজকে আমরা যে দালাল চক্র দেখি, সেই দালাল চক্রের খপ্পরে পড়ে তাদের সর্বশান্ত হতে হয় না, সে ব্যাপারে সরকারের নজর রাখা উচিত। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমাবার আমি বলেছি যে কথা দীর্ঘায়িত করব না, তো আমি বাংলাদেশের যে জিডিপি, সেই জিডিপি প্রায় 6 থেকে 7% জিডিপি যে উৎপাদন, এটা 7% আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে। আপনি এটা যদি ধরেন যে আমাদের তৈরি পোশাক শিল্প থেকে আসে প্রায় 11-12%, কিন্তু 7-8% আসে রেমিটেন্স যোদ্ধাদের মধ্য দিয়ে, যেটি সরকারি হিসাবে আসে। সরকারি হিসাবের বাইরে তো এটার হিসাব যদি করি তাহলে এটা আরো অনেক বাড়বে। তো এই জন্য বলবো যে এরকম একটি খাতকে সরকার গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয় না। তাদেরকে যথাযথ গুরুত্ব, আমার অনেক সরকারি কর্মকর্তারা, মন্ত্রী, মিনিস্টাররা অনেক সময় বলেন যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, বিদেশে থাকেন, তারা রাষ্ট্রের দূত হিসাবে কাজ করেন। এটি শুধু তাদের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। একজন রাষ্ট্রদূতের পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করেন সরকারের, মানে কোষাগার থেকে, কিন্তু রেমিটেন্স যোদ্ধাদেরকে তারা রাষ্ট্রের দূত হিসাবে বর্ণনা করেন, কিন্তু তারা নিজেদের জায়গা জমি বিক্রি করে, অনেকে বলেন নিজেদের স্ত্রীর গহনা বিক্রি করে, তাদের বাবার বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে অনেক সময় টাকা নিয়ে তারা বিদেশে যান। এরকম ঘটনা অনেক আছে, আপনাদের জানা আছে। যাওয়ার পরে সেখানে বসে তারা রক্তকে পানিতে পরিণত করে, ঘামে পরিণত করে তারা অর্থ উপার্জন করেন, সেই অর্থ দেশে পাঠান। তারা যখন আসেন তারা সম্মান পান না। এই কথাটা আমি বারে বারে এই জন্য বলছি যে আমি তাদের কান্না দেখেছি, তাদের দুঃখ আমি দেখেছি আমার নিজের চোখে, তাদের বিড়ম্বনার চিত্র আমি দেখেছি।
তারা যখন এয়ারপোর্টে বসে দুইটা গালি দেয়, তার লাগেজটা যখন দেখা যায় লাগেজ চুরি হয়ে গেছে, সেটি সেখানে ফেলে দিয়ে বিড়ম্বনার কারণে তার আনিত মালপত্র সেই এয়ারপোর্টে ফেলে দিয়ে যখন চিৎকার করে বলে, তিনটা গালি দিয়ে যে এই দেশ আমি চাই, এই দেশকে আমি চেয়েছি, এই দেশে কি আমি জন্মগ্রহণ করেছি, এই দেশে কি আমার কোনো অধিকার আছে, এই দেশের জন্য কি আমি কিছু করেছি, এই প্রশ্নগুলো যখন করে তখন আমাদের কষ্ট লাগে। সুতরাং সরকারের এই বিষয়গুলো দেখা উচিত। আজকে এই আয়োজনের জন্য আমি মনে করি আমার যে আয়োজক শাহজাহান আবদালী, ওনাকে আবার ধন্যবাদ জানাই। আয়োজনে আকারের দিক থেকে ছোট মনে হতে পারে, কিন্তু এটার আবেদন অত্যন্ত বড়। তো এই আবেদনটি যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই আবেদনে যাতে সরকার সাড়া দিয়ে এই তথ্যগুলো দেখেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।